আসসালামু আলাইকুম। করোনাকালীন দুর্যোগের সময় আমাদের পড়াশোনায় অনেক বিঘ্ন ঘটছে। সেই বিঘ্ন পুষিয়ে নেওয়ার জন্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ছাত্রছাত্রী যারা আসো, আমাদের লাইভ ক্লাসটা 11টায় শুরু হওয়ার কথা ছিল। যান্ত্রিক আপডেটের জন্যে এবং ইন্টারনেট আপডেটের জন্য আমাদের সেই ক্লাসটা 1 ঘন্টা পর শুরু হয়েছে। সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আজকে ভগ্নাংশের উপর একটা ক্লাস নিব। গতদিন আমি একটা ক্লাস নিয়েছিলাম 4 তারিখে। তো ওই ক্লাসটা আমরা নেটে গোলযোগের জন্য ঠিকমতো হয় নাই। তো আমরা ওই ক্লাসের কিছু রিপ্লাই করব এবং নতুন আমি কিছু আরও সামনে নিয়ে যাব। তো আজকে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করতেছি। তো ভগ্নাংশ আমরা গতদিন যা আলোচনা করেছিলাম সেখান থেকে আমি একটু ফ্ল্যাশব্যাক দিচ্ছি তোমাদেরকে। তোমরা সেইগুলো যারা আগে ক্লাসটা মিস করেছিলে সেই ক্লাসটা আবার যাতে রিকভার করতে পারো। তো প্রথমে আমরা গতদিন পড়েছিলাম 1 ভগ্নাংশ কি, 2 ভগ্নাংশ কত প্রকার, 3 প্রত্যেকটি ভগ্নাংশের প্রকারভেদ, প্রত্যেকটি ভগ্নাংশের সংজ্ঞা। গত ক্লাসে আমরা এই 3টা টপিকের উপর আলোচনা করেছিলাম এবং 94 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কগুলো বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি সেই অঙ্কগুলা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। স্কুল খোলা হওয়ার পরবর্তীতে আমরা সেই অঙ্কগুলো আবার আদায় করার চেষ্টা করব। তো আজকে আমরা এর পরবর্তী অংশ থেকে শুরু করব। তো যেহেতু বলছি গত ক্লাসে আমরা ঠিকমতো ক্লাস মেনটেন করতে পারি নাই, তো আমি আবার একটু ফ্ল্যাশব্যাক দিচ্ছি। ভগ্নাংশ কি? ভগ্নাংশ হচ্ছে কোনো বস্তু বা সংখ্যার ভাঙা বা খণ্ডিত অংশ, যেটাকে আমরা বলি ভগ্নাংশ। ভগ্নাংশের 2টা রাশি থাকে, একটা হলো লব, একটা হচ্ছে হর। ভগ্নাংশের উপরের রাশিকে বলা হয় লব, ভগ্নাংশের নিচের রাশিকে বলা হয় হর। এই হচ্ছে আমাদের ভগ্নাংশ। এখন ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ সাধারণত 2 প্রকার, এক হচ্ছে সাধারণ ভগ্নাংশ, 2 হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আমরা দশমিক ভগ্নাংশটা পরবর্তীতে আলোচনা করব। আমরা সাধারণ ভগ্নাংশ নিয়েই আমাদের ক্লাসটা পরিচালিত হবে। তো সাধারণ ভগ্নাংশ আবার 3 প্রকার, এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ 2 অপ্রকৃত ভগ্নাংশ, 3 মিশ্র ভগ্নাংশ। এই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ 3টা প্রকার। প্রথমত হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 অপ্রকৃত ভগ্নাংশ, 3 হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কোনটা? প্রকৃত ভগ্নাংশ 8/2। এটাকে আমরা বলি লব, এটাকে বলি আমরা হর। তো যে ভগ্নাংশের হর বড়, অর্থাৎ হর থাকবে বড়, লব থাকবে ছোট, সেটা হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ। হর বড়, লব ছোট, সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তার উল্টা হবে। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে 2/8। 2/8। তাহলে এইখানে আমাদের হর হচ্ছে ছোট, লব হচ্ছে বড়। তো বুঝতে পারছো বিষয়টা নিশ্চয়ই তোমরা? আগেটা বলছিলাম প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হর ছিল বড়, লব ছিল ছোট। এখন অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হর হচ্ছে ছোট, লব হচ্ছে বড়। এটা হলো বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন। তাহলে আমাদের প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কি সেটা আমরা জানতে পারলাম। এখন আসি আমরা মিশ্র ভগ্নাংশ।
2 সমস্ত 8 ভাগের 1। 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, 8 ভাগের 1 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার সাথে যদি একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তবে সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। কি বললাম? একটি পূর্ণ সংখ্যার সাথে যদি একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তবে সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। আর পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো কারণে অপ্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে সেটি মিশ্র ভগ্নাংশ হবে না। বিষয়টা ক্লিয়ার? আবার বলতেছি, পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে সেটা হবে মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সাথে অপ্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে সেটা কখনোই মিশ্র ভগ্নাংশ হবে না। তাহলে আমাদের 3টা সংজ্ঞা আমরা শিখে ফেললাম, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। এখন আমরা ভগ্নাংশগুলো তুলনা করব। আমাদের ভগ্নাংশের তুলনা, আজকে আমরা কিছু ভগ্নাংশের তুলনা করব। আজকে যা পড়াবো তার মধ্যে হচ্ছে ভগ্নাংশের তুলনা, 2 হচ্ছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ, 3 হচ্ছে সমতুল ভগ্নাংশ, এই 3টা টপিকের উপর আমরা আজকে ক্লাসটা কন্টিনিউ করব। প্রথমে আসি ভগ্নাংশের তুলনা। আমরা জানি 2 ভাগের 1, 4 ভাগের 1। এখন এই কোন ভগ্নাংশটা আমি বড়, কোন ভগ্নাংশটা ছোট আমি কিভাবে বুঝবো? এখানে আমাদের 2টা টেকনিক ফলো করতে পারি। একটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পদ্ধতি, যেটাকে আমরা বলি বা স্বতঃসিদ্ধ পদ্ধতি। সেটা হলো আগে দেখতে হবে ভগ্নাংশের লব দুটি একই আছে কিনা। আমরা জানি ভগ্নাংশের লব যদি একই রকম হয়, যেই ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা বড় হয়। কথাটা জটিল মনে হইতেছে, আবার ক্লিয়ার করতেছি। ভগ্নাংশের লব যদি একই রকম হয়, যেই ভগ্নাংশের হর হবে ছোট সেই ভগ্নাংশটাই হবে বড়। অর্থাৎ এই 2টা ভগ্নাংশের মধ্যে এটা হবে বড়। তো আমি কথাটা একটু লিখে নেই, তোমরা খাতায় সেটা তুলে ফেলো। হ্যাঁ, যে ভগ্নাংশের লব গুলো একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে নোটটা একটু লিখে নাও তোমরা খাতার মধ্যে নোটটা করে নাও। ভগ্নাংশের লব গুলো একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড় হয়। তাহলে আমরা আগে একটা উদাহরণ দিয়েছিলাম 2 ভাগের 1 এবং 4 ভাগের 1। এই উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছি কি লব দুইটার একই রকম, কত করে 1, এখানেও 1। কিন্তু হরের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 2, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4। তাহলে লব যদি একই রকম হয় তাহলে আমাদের সূত্র আছে ভগ্নাংশের লব একই হলে, তাহলে লব দুটো একই রকম, তাহলে যে ভগ্নাংশের হর ছোট, তাহলে এই 2টার মাঝে হর ছোট কোনটা? এইটার। তাহলে এইটা হর ছোট, সুতরাং এই ভগ্নাংশটা কি হবে? তাহলে সেই ভগ্নাংশটা কি হবে? বড়। সুতরাং এই ভগ্নাংশটা হবে বড়। তোমাদের পাঠ্য বইয়ের 87 পৃষ্ঠায়, দেখো একটা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে। আমি এখানে তোমাদের 2টা অঙ্ক দেখাই দিচ্ছি। এক নম্বর অঙ্ক 87 পৃষ্ঠায়, 87 পৃষ্ঠার 1 নং অঙ্ক দেখো। 1 নং এ আছে দেখো 4 ভাগের 1 আর হচ্ছে
3/4। তাহলে আগে যে সংখ্যা পড়েছিলাম সেই সংখ্যার সাথে এটা একটু ব্যতিক্রম, তো সেই সংখ্যাটা আমি সেটা কি সেটা বোঝাই দিব। তো আগে এইটা যেটা আছে এটা আমরা আরেকটু বোঝাই দিই। আগেরটার মতোই 4/1 3/1। তাহলে এখানে হরগুলা এটা বড় হর, এটা ছোট হর, এটা লব 1, এটা লব 1, অর্থাৎ লবগুলা দুটোই কি সমান সমান। আর হর কোনটা ছোট, এটা ভগ্নাংশ হরটা ছোট, সুতরাং এই ভগ্নাংশটা কেমন হবে, বড় হবে। বিষয়টা ক্লিয়ার? যাক, আমরা এখন এখন আরেকটা সংখ্যাতে যাই। ভগ্নাংশের হরগুলো একই হলে বা একই রকম হলে যে ভগ্নাংশের হরগুলো একই রকম হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। তো আগেরটার সাথে এটা দেখো কতটুকু পার্থক্য। ভগ্নাংশের হরগুলো একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। যেমন 4/1 এবং 4/3। তাহলে এখানে আমরা সংজ্ঞা অনুযায়ী দেখি, এই সংজ্ঞাটা যদি আমি ফলো করি, ভগ্নাংশের হরগুলো একই, তাহলে দুটা ভগ্নাংশের হর কত 4। তাহলে যে ভগ্নাংশের লবটা বড়, তাহলে এখানে লব বড় কোনটা, এইটা লব বড়, সুতরাং সেই ভগ্নাংশটা কি হবে, বড় হবে। তাহলে আমি যদি বলি এই ভগ্নাংশটা বড়। তোমরা একটু বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এই 87 পৃষ্ঠায় তোমাদের দেখো 2 নম্বরে যে একটা অঙ্ক আছে, 5/2 বক্স 5/1, 5/2 এবং 5/1। তাহলে আবার খেয়াল করো, ওই সংজ্ঞাটা ফলো করো। ভগ্নাংশের হরগুলো একই হলে, তাহলে হর দুটো একই রকম, 5 5 দুটো একই রকম। তাহলে যে ভগ্নাংশের লব বড়, তাহলে এখানে লব বড় কোনটা, এটা 2, 1-এর চেয়ে 2 বড়, সুতরাং এই ভগ্নাংশটা বড়। তাহলে লব যদি বড় হয় তাহলে আমরা সেই ভগ্নাংশ কি হয়, বড় হয়, সুতরাং আমাদের এই ভগ্নাংশ হবে বড়। তাহলে তোমাদের 2 নম্বর অঙ্কটা আমি করা দিলাম। 3 নম্বর অঙ্কটা এবং 4 নম্বর অঙ্কটা তোমরা 3 নম্বর অঙ্কটা বাছাই করবে, 4 নম্বর আমি দেখাই দিচ্ছি। 4 নম্বর অঙ্কটা আছে দেখো, 9/8 বক্স 1। এটা তোমাদের কাছে ব্যতিক্রমী মনে হতে পারে। কেন এটা ব্যতিক্রমী? আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 1-এর চেয়ে ছোট ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 1-এর চেয়ে ছোট। তাহলে এটা কি ভগ্নাংশ, 9/8 কি ভগ্নাংশ বলো তো? নিশ্চয়ই প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে প্রকৃত ভগ্নাংশ বলা হয়েছে 1-এর চেয়ে ছোট, তার মধ্যে বলা আছে না এই 1, তাহলে 1-এর চেয়ে অবশ্যই ছোট হবে। তাহলে আর কোনো কিছু বলার দরকার নেই, হয়ে গেল। প্রকৃত ভগ্নাংশ সবসময় 1-এর চেয়ে কি হয়, ছোট হয়। তাহলে আমাদের ভগ্নাংশের 87 পৃষ্ঠায় যে তুলনাগুলো ছিল সেই তুলনাগুলো আমরা, তাহলে আমাদের 1 নম্বর কাজ আজকে শেষ। যদি এইগুলো তোমরা খাতায় তুলে রাখতে পারো নোট আকারে, পরবর্তীতে এগুলো তোমাদের প্রয়োজন হবে। এখন আমরা আসি ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। যোগ 3/1 যোগ 3/2। আমরা ভগ্নাংশের তুলনা আগেই করেছি, কোনটা বড় কোনটা ছোট। এখন ভগ্নাংশের হর যদি একই রকম হয় যোগের ক্ষেত্রে, বিষয়টা খেয়াল করবো, ক্লাস 3-এও তোমরা এটা করে আসছো, ক্লাস 3-এও তোমরা এই অঙ্কগুলো করে আসছো। এখন জাস্ট খালি মাথাটা একটু খাটাও বা পূর্বেটা মনে করো, তাহলে হয়ে যাবে। তো এখানে হর দুইটা দেখো একই রকম, যেহেতু হর দুটো একই রকম, তাহলে এখানে এই দুইটা হরের লসাগু হিসেবে 3 বসায় দেবো, কারণ হর একই রকম হলে লসাগু কিন্তু একই রকম হয়।
হর যদি একই রকম হয় তাহলে লসাগুটা কত হবে? একই রকম হবে। তাহলে 3 এবং 3, তাহলে লসাগু বেরিয়েছে কত? 3। এখন এই 3 দিয়ে 3 কে ভাগ করি, এই এই হর দ্বারা এই লসাগুটাকে ভাগ করি। 3 দিয়ে 3 কে ভাগ করলে কত হয়? 1। 1 রে উপরে 1 দিয়ে গুণ করি, 1 একে কত? 1 এর 1 দিয়ে গুণ করলে 1, এই হচ্ছে এখানে 1। যোগ চিহ্নটা আমরা এখানে বসাই দিব। ঠিক সেম আগের মতোই, এই 3 দ্বারা এই 3 কে ভাগ করো, 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1। 1 রে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2। তাহলে এখানে কত আসলো? 2। এখন আমরা নিচে জায়গা নাই, পাশে চলে যাচ্ছি। দেখো, তাহলে 3 ভাগের 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে ভগ্নাংশটা হলো 3 ভাগের 3। তাহলে 3 ভাগের 3 লব এবং হর যদি সমান সমান হয় তাহলে এটাকে মান কত হবে? 1। বা এটাকে আমি যদি 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফল 1। এই রেখাটা কিন্তু আমাদের ভাগ বোঝায়, এই রেখাটা হচ্ছে আমাদের ভাগ, গত ক্লাসে আমি বলেছিলাম। তাহলে এই রেখাটা হচ্ছে ভাগ, তাহলে 3 দিয়ে 3 কে ভাগ করলে ভাগফল কত হবে? 1। তাহলে এর উত্তর হবে 1। অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যোগের ক্ষেত্রে। তো সেরকম যদি হয়, দেখো তোমাদের বইয়ে 1 নাম্বার অঙ্কটা প্রায় কাছাকাছি এরকম। আমি এখন 2 নম্বর অঙ্কটা করাই দিচ্ছি তোমাদের। 7 ভাগের 2, এটা 2 নম্বর অঙ্কটা, যোগ 7 ভাগের 4। তা আগের মতোই এখানেও 7, এখানেও 7, দুইটা হর একই রকম, তাহলে তাদের লসাগু কত হবে? 7। হর যদি একই রকম হয়, কোনো কিছু চিন্তা না করে সরাসরি লসাগু কত হবে? 7 হবে। হর একই রকম হলে লসাগু ওই হরের সমানই হয়। তাহলে 7 7, দুইটার হর একই রকম, তাহলে লসাগু কত হবে? 7। এখন এই 7 কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? 7 কে 7 দিয়ে ভাগ করলে 1। 1 রে যদি আমি এই উপরে 2 দিয়ে গুণ করি, 2 একে 2, এই যোগ চিহ্ন দিলাম। আবার এই 7 দেয়া অর্থাৎ হর দেয়া লসাগুটাকে ভাগ করে দিব। 7 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 1। 1 রে এই লব দিয়ে গুণ করি, 4 একে কত? 4, তাহলে এখানে বসবে 4। এখন যদি বসাই 7 ভাগে 4 আর 2 যোগ করলে কত হবে? 6। তাহলে এই ভগ্নাংশ আমাদের উত্তর বের হয়ে পড়ছে। তাহলে 7 ভাগের 6 এটা কি ভগ্নাংশ? অবশ্যই সেটা প্রকৃত ভগ্নাংশ। এবং এখানে একটা জোড় একটা বিজোড় সংখ্যা, যার জন্য আমরা কাটাকাটি করতে পারি নাই। অথবা দুইটাই যদি বিজোড় থাকতো বা 7 গুণনে একটাই, যার জন্য এটা কাটাকাটি করা যায় না। তো এখন আমরা আসি বিয়োগের ক্ষেত্রে। বিয়োগ 3 ভাগের 2 বিয়োগ 3 ভাগের 1। তো আমরা যোগ যেভাবে করেছিলাম ঠিক একই পদ্ধতিতে বিয়োগ। হর দুটি একই রকম, সুতরাং তার লসাগু কত হবে? ওই সংখ্যাটাই হবে। তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 1। 1 রে 2 দিয়ে গুণ করলে হবে 2, তাহলে এখানে বসবে 2। এই বিয়োগ চিহ্নটা এখানে বসাই দিলাম। আবার 3 কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 1। এই 1 রে 1 দিয়ে যদি গুণ করি, 1 একে কত? 1, বসাই দিলাম 1। এখন 3 ভাগের 2 থেকে 1 চলে গেলে থাকবে 1। তাহলে আমাদের 3 ভাগের 1 আমাদের বিয়োগ হয়ে গেল। তাহলে তোমরা এখানে 87 পৃষ্ঠার যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে ফেলবা। তো সেখানে তোমাদের আরেকটা অঙ্ক আছে, 3 নম্বর অঙ্ক। হিসাব করি 3 নম্বর অঙ্কটা আমরা দেখা দিই, যেহেতু পূর্ণ সংখ্যা থেকে বিয়োগ। 3 নম্বর অঙ্কটা এটা হলো 1 বিয়োগ 3 ভাগের 2। এখন এই ক্ষেত্রে আমি কি করব, কিভাবে বিয়োগ করবো? এখানে তো কোনো সংখ্যা নাই, এটা পূর্ণ সংখ্যা, আবার এটা ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ আমি কিভাবে বিয়োগ করব, এটা নিয়ে হয়তো সমস্যা তৈরি হইতে পারে বা মাথায় সমস্যা হইতে পারে। সেটা বোঝানোর জন্য আমি তোমাদের বলতেছি, যে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কি থাকে? একটা 1 থাকে। অর্থাৎ এটার নিচে যদি 1 থাকে তাহলে সংখ্যাটা কত হবে? 1 ভাগের 1, তাই না? আচ্ছা, তাহলে আমরা অঙ্ক করার সময় লিখবো না, বোঝার জন্য মাথায় রাখতে হবে। তাহলে আগের মতোই টান দিব। দেওয়ার পরে এখানে আমি বলছিলাম যে কোনো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কত থাকে? 1 থাকে। তাহলে 1 এবং 3 এর লসাগু কত হবে? 1 এবং 3 এর লসাগু এই 3।
ঠিক আছে, 1 এবং 3 এর লসাগু কত হবে 3। আবার 1 3 মানে এই একটা চিন্তা করবা না, এটার নিচে মনে মনে একটা 1 আছে, ওই একের কথা চিন্তা করতে হবে। ওই 1 এবং এই 3 এই দুটার লসাগু হচ্ছে 3। মানে আগে যেবার যোগ বিয়োগ করেছিলাম আমরা, 1 দিয়ে 3 কে যদি ভাগ করি কত হবে 3, 3 একে কত 3, এখানে হবে 3, বিয়োগ চিহ্ন। 3 দিয়ে 3 কে ভাগ করলে কত হবে 1, 1 দিয়ে 2 গুণ করলে হবে কত 2। তাহলে 3 থেকে যদি 3 থেকে 2 চলে যায় থাকে কত 1। এই উত্তর হয়ে গেল 3/1। তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা। এখন যদি এরকম 1 না হয়ে আর কোন সংখ্যা হয়, যদি থাকে এখানে 7, তাহলে আমরা কি করব? 7 যদি হয় ঠিক সেম আগের মতোই, এখানে বলছিলাম যে কোনো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কি থাকে 1 থাকে। তাহলে এটার নিচে মনে আমাদের কি আছে 1 আছে। তাহলে 1 এবং 3 এর লসাগু কত হবে 3। তাহলে 3 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 3, 3 কে 7 দিয়ে গুণ করলে 3 7 কত 21, বিয়োগ 3 দিয়ে 3 কে ভাগ করলে কত থাকবে 1, 1 রে 2 দিয়ে গুণ করলে 2, তাহলে আসতেছে কত 21 থেকে 2 গেলে থাকবে কত 19, 3/19। এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। ইচ্ছে করলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশেও রূপান্তর করতে পারবো। তোমাদের অঙ্কে যদি বলা হয় মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো, যোগ করো এবং মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো, তাহলেই শুধুমাত্র এগুলোকে রূপান্তর করার প্রয়োজন আছে, অন্যথায় এগুলো রূপান্তর করার কোনো দরকার নাই। তো যোগ এবং বিয়োগ খেয়াল করলাম। তো এখন আমরা আসি ভগ্নাংশের তুলনা। ভগ্নাংশের তুলনা করলাম, ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, এখন সমতুল ভগ্নাংশের আজকে আমরা বুঝিয়ে দিচ্ছি। সমতুল ভগ্নাংশ, সমতুল সমতুল সমতুল। সম মানে কি? সম অর্থ সমান, তুল অর্থ হল তুলনা করা, অর্থাৎ দুটি ভগ্নাংশ সমান কিনা বা মান সমান কিনা সেটা তুলনা। অর্থাৎ মনে করো 2/1 এটা সমান 4/2। কেমনে বুঝলাম এটা 2/1 সমান সমান ভগ্নাংশ হইলো কিনা? আমি একটু চেক করে দেখি। এখন আমি যদি একটু আড়াআড়ি গুণ করি, এটা গুণ এটা, 2 দোকানে কত 4, 4 একে কত 4, তাহলে সংখ্যা দুটো সমান হয়েছে কিনা বলো? সমান। তার মানে এই দুইটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ। তো সমতুল ভগ্নাংশ আবার বলতেছি, আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করো, 4 একে কত 4, 2 দোকানে কত 4, তাহলে এই দেখো তো এটাও 4 এটাও 4, তার মানে কি এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ সমান কিনা? সমান। যাই হোক, আমরা এখন আগের সংজ্ঞাটা শিখি, সমতুল ভগ্নাংশ কি। সমতুল ভগ্নাংশ কি? সমতুল যদি একটি ভগ্নাংশের মান অপর ভগ্নাংশের মানের সমান হয়, তো তখন তাদেরকে সমতুল ভগ্নাংশ বলে। যদি একটি ভগ্নাংশের মান অপর একটি ভগ্নাংশের মানের সমান হয়, তখন তাদেরকে সমতুল ভগ্নাংশ বলে। তখন এই সমতুল সংজ্ঞাটা লিখে নাও তোমরা খাতায়,
যত দ্রুত সম্ভব তোমরা এটা লিখে ফেলো খাতায়। যদি একটি ভগ্নাংশের মান অপর ভগ্নাংশের মানের সমান হয় তখন তাদেরকে সমতুল ভগ্নাংশ বলে। এখন এই সমতুল ভগ্নাংশ দুটি উপায়ে নির্ণয় করা যায়। যদি প্রশ্নে আসে যে 4/2 এর 5টি সমতুল ভগ্নাংশ লিখো, এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের। 4/2 এর 5টি সমতুল ভগ্নাংশ লিখো। তাহলে আমি বলছি সমতুল ভগ্নাংশ লিখতে গেলে আমাদেরকে দুটি উপায়ে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায়। তো আমি এই লেখাটা মুছে দিচ্ছি। দুটি উপায়ে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায়। এক, গুণ প্রক্রিয়ায়। দুই, ভাগ প্রক্রিয়ায়। এখন আজকে আমি গুণ প্রক্রিয়াটা তোমাকে দেখাচ্ছি, ভাগ প্রক্রিয়াটা আমরা চেষ্টা করবো দেখানোর জন্য। আগে গুণটা শেষ করি। তাই এখানে বলছিলাম 4/2 এর 5টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। তাহলে গুণ প্রক্রিয়ায় হচ্ছে ভগ্নাংশ, খেয়াল করো ভালো করে, ভগ্নাংশের এটা হলো লব, এটা হলো হর। আমরা জানি ভগ্নাংশের উপর রাশি লব, নিচের রাশি হর। তাই লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ, একই রকম সংখ্যা। লবকে যদি আমি লিখি একই সংখ্যা, এখানেও একই সংখ্যা, অর্থাৎ আমি যদি বলি একটা ভগ্নাংশ 4/3, এই ভগ্নাংশটা আছে, তো এটাকে আমি সমতুল নির্ণয় করব। তাহলে বলছিলাম একই রকম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এইখানে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হরকেও আমি 2 দিয়ে গুণ করব। লবকে 2 দিয়ে গুণ, হরকেও 2 দিয়ে গুণ। তাহলে সংখ্যাটা কত বের হইলো? 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তার মানে 4/3 এর 8/6 হচ্ছে একটি সমতুল ভগ্নাংশ। বিষয়টা ক্লিয়ার? আরেকটা ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের এই যে নোট দিছিলাম 4/2 এর 5টা সমতুল ভগ্নাংশ, তাহলে এইটা আমি একটু করে দেখাই তোমাদের। 4/2, তাহলে বলছিলাম একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 4/2 গুণ 2, অর্থাৎ লবকেও 2 দিয়ে গুণ, হরকেও 2 দিয়া গুণ। তাহলে বের হলো কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, একটা ভগ্নাংশ বের হয়ে গেল। দ্বিতীয় ভগ্নাংশ 4/2 গুণ 3, 3, তাহলে 3 দুগুণে 6, 3 4 12, দুইটা বের হয়ে গেল আমাদের। এরপরে 4/2 গুণ 4, তাহলে 4 দুগুণে 8, 4 4 16, তিনটা ভগ্নাংশ বের হইল। 4/2 গুণ 5, 5, তাহলে 5 দুগুণে 10, 4 5 20, চারটা ভগ্নাংশ বের হয়ে গেছে। এরকম অসংখ্য ভগ্নাংশ বের করা যাবে। গুণ প্রক্রিয়ায় অসংখ্য সমতুল ভগ্নাংশ প্রকাশ করা যায় বা অসংখ্য পরিমাণ সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায়। মনে রাখ বাবা, এটা ভালো করে মাথায় রাখবে। গুণ প্রক্রিয়ায়, এই যে গুণ প্রক্রিয়ায় অসংখ্য সমতুল ভগ্নাংশ তৈরি করা যায়। আবার বলতেছি, গুণ প্রক্রিয়ায় অসংখ্য সমতুল ভগ্নাংশ তৈরি করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আসি ভাগ প্রক্রিয়ায়। ভাগ প্রক্রিয়ায় আগে বলছিলাম লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ, এখন হবে তার উল্টাটা, গুণের বিপরীত কি? ভাগ। তাহলে হর লব এটাকে আমি ভাগ করে দিব একই সংখ্যা দ্বারা, একই সংখ্যা দ্বারা, একই সংখ্যা। তাহলে আমি যদি একটা ভগ্নাংশ লিখি
8/4। এটা একটা সমতুল একটা ভগ্নাংশ। তো এটা আমি সমতুল ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, এটাকে আমি সমতুল ভগ্নাংশ নির্ণয় করি, তাহলে কি করতে হবে? 8/4 কে আমি কত দিয়ে ভাগ করতে পারি? যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ বা ভাগ করার দরকার নাই, 1 দিয়ে গুণ বা ভাগ করলে ফলাফল একই আসে। সুতরাং তোমরা 2 থেকে শুরু করতে পারো। তাহলে ভাগ 2, ভাগ 2। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 2। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে 4/2 হচ্ছে 8/4 এর একটা সমতুল ভগ্নাংশ। আবার দেখা যায়, আবার 8/4 ভাগ, এখন দুটা সংখ্যাই কিন্তু কেন জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে আমি বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে কখনো? কখনোই মিলবে না। 4 কে আমি কি 3 দিয়ে কি ভাগ করতে পারবো? 8 কে কি 3 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। সুতরাং আমাকে সবসময় যদি আমাদের ভগ্নাংশটা দেখতে হবে জোড় নাকি বেজোড়। যদি জোড় সংখ্যা হয় সবসময় জোড় সংখ্যা চিন্তা করো ভাগের ক্ষেত্রে, যদি বেজোড় হয় সেই ক্ষেত্রে বিজোড় সংখ্যা চিন্তা করা যাবে। তাহলে আমাদের দুইটা ভগ্নাংশের দুটো লব এবং হর দুইটা কি জোড়, সুতরাং আমরা এখানে জোড় সংখ্যা চিন্তা করতে হবে। তা আগে যখন ভাগ করছিলাম 2 দিয়ে, 2 একটা জোড় সংখ্যা ছিল। এখন আমরা দেখি 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 এ কি কত? 4। 8 কে 4 দিয়ে ভাগ করলে 2। তাহলে 8/4 কে ভাগ প্রক্রিয়ায় যদি সমতুল ভগ্নাংশ নির্ণয় করি, তাহলে কয়টা ভগ্নাংশ নির্ণয় করা যায়? শুধুমাত্র 2টা। তাহলে ভাগ প্রক্রিয়ায় সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমাদের সমতুল ভগ্নাংশগুলো হবে সীমিত সংখ্যক, আর গুণ প্রক্রিয়া করলে অসংখ্য তৈরি করা যাবে। তোমরা বিষয়টা বুঝতে পারছো নিশ্চয়ই। তো তোমাদের পাঠ্য বইয়ে ভগ্নাংশের তুলনা দেখেছিলাম প্রথমে, এই যে এখানে ভগ্নাংশের তুলনা, এটার জন্য তোমরা 89 পৃষ্ঠায় 89 পৃষ্ঠায় 89 পৃষ্ঠায় নিচে দেখো 1 নম্বরে আছে যে ভগ্নাংশগুলোকে ক্রম অনুসারে বড় থেকে সাজাও, বড় ক্রম অনুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। তাহলে আমাদের সমতুল ভগ্নাংশ পরবর্তীতে আমরা আরো আলোচনা করব। এখন আমরা এগুলো থেকে কিছু অঙ্ক দেখি। সময় তাহলে এখানে আমরা 89 পৃষ্ঠা HW করবে তোমরা। এটা 89 পৃষ্ঠায় আছে 1 2 3টা অঙ্ক আছে, 1 2 3, এই 3টা অঙ্ক তোমরা HW করবে। তো আমি একটা এইটা HW করার জন্য আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। তো দেওয়া আছে, মনে করো আছে 3/2, 9/2, 8/2 আর হচ্ছে 5/2। এই হচ্ছে আমাদের অঙ্কটা। এখন বলা হয়েছে এটা 1 নম্বর অঙ্কটা, এই যে এই 1 নম্বর অঙ্কটা 3/2, 9/2, 8/2, 5/2। তখন বলা হয়েছে যে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করো। তাহলে আমাদের একটা সংজ্ঞা শিখছিলাম শুরুতেই, মনে আছে কিনা, যে লবগুলো একই রকম হলে, তাহলে আমরা এগুলো কথাগুলো লিখতে হবে অঙ্ক করার সময়। ভগ্নাংশের লব গুলো একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট হয়। এখন প্রশ্ন করতে পারো, স্যার এটা তো আগে লেখেন নাই, আগে তো লিখছিলেন যে ভগ্নাংশের লবগুলো একই রকম হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা বড় হয়। এখন আমি এখানে কথাটা একটু উল্টায় ফেললাম, হর বড় হইলে সেই ভগ্নাংশটা ছোট হয়। কারণ কি, আমাদের অঙ্কে কি চাইছে, ছোট থেকে বড়, আমাকে বলে নাই বড় থেকে ছোট সাজাও। তাহলে আমার আগে জানতে হবে কি কোনটা ছোট সেটা জানতে হবে। তাহলে হর বড় হইলে সেই ভগ্নাংশটা কি হবে, ছোট হবে। তাহলে দেখো তো এখানে কোন ভগ্নাংশটা হর সবচেয়ে বড়? 9/2।
তার মানে প্রথম ভগ্নাংশটা হচ্ছে 9/2 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে এখান থেকে 9/2। এরপরে ভগ্নাংশে কোনটা আছে, হর বড় কোনটা আছে, 8। তার মানে এই 8/2। ঠিক আছে, এরপর কোনটা আছে, 5/2। এই চিহ্ন দিলাম, 5/2। এরপরটা স্বাভাবিকভাবে 3/2। এই আমাদের হয়ে গেল সাজানো। ভগ্নাংশের লবগুলো একই রকম হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট হয়। তাহলে 9/2, 8/2, 5/2, 3/2। তাহলে অতএব অতএব ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, দেখা যায়নি স্যার, বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। আমি উপরে চলে গেলাম, মুছে দিয়ে তোমরা লিখে ফেলো এগুলা। সাজিয়ে পাই 9/2, 8/2, 5/2 আর হচ্ছে 3/2। এই আমাদের অঙ্ক হয়ে গেল। তো বিষয়টা ক্লিয়ার তোমাদের? ভগ্নাংশের তুলনা অঙ্ক করা দিলাম, ভগ্নাংশের যুগবিয়োগ অঙ্ক করা দিলাম, ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা করায় দিলাম। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বাসায় রেগুলার এগুলো চর্চা করবে। স্কুল খোলার পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব এবং এগুলো আমি বাড়ি কাজগুলো আদায় করব। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। বাসার বাইরে যদি আসতে হয় অবশ্যই তোমরা মাস্ক পরিধান করে বের হবে। মাস্ক ছাড়া কখনোই বের হবে না, কারণ বর্তমান কঠিন পরিস্থিতিতে আমরা খুব ক্রাইসিস মোমেন্টে যাচ্ছি। তোমরা সবাই নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবো। সবাইকে আল্লাহ হাফেজ।